হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই সেন্ট্রিশালায়, আপনার সম্পদ সহযোগী। আজ আমার সঙ্গে আছেন বিনায়ক, যিনি সেন্ট্রিসিটির প্রোডাক্ট হেড। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল আমাদের বিনিয়োগকারীদের মধ্যে পিএমএসকে একটি প্রোডাক্ট ক্লাস হিসেবে কিভাবে পজিশন করা যায় তা শেখা। প্রায়ই দেখা যায় যখন আমরা আমাদের বিনিয়োগকারীদের কাছে পিএমএসকে একটি প্রোডাক্ট হিসেবে উপস্থাপন করতে যাই, তখন কিছু সাধারণ প্রশ্ন উঠে আসে এবং আমরা সেগুলোর উত্তর অনেক সময় খুবই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে দিই। এই ভিডিওটির উদ্দেশ্য হল বিনিয়োগকারীদের করা প্রশ্নগুলোর খুবই নিরপেক্ষ, বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর। তাহলে বিনায়ক, আপনাকে সেন্ট্রিশালায় স্বাগত। ধন্যবাদ। তাহলে আমি মনে করি আমরা প্রথমেই খুব সহজভাবে তুমসকে সংজ্ঞায়িত করা দিয়ে শুরু করতে পারি, কারণ থমস শব্দটা খুব বেশি ব্যবহৃত এবং অনেক সময় অপব্যবহৃত হয়। থেমস অনেক কিছু বোঝাতে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমাদের ভাষায় সাধারণত পুমস বলতে কি বোঝায়? থেমস আসলে ঠিক কি? তাহলে নাম থেকেই বোঝা যায় এটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস। মানে মূলত এই পোর্টফোলিওর ভিতরে থাকতে পারে ডেট পোর্টফোলিও, যেটা বন্ডের হতে পারে, আবার থাকতে পারে ইকুইটি পোর্টফোলিও, যেটা তালিকাভুক্ত ইকুইটি শেয়ার নিয়ে গঠিত হতে পারে। কিন্তু এটা হচ্ছে এমন একটি পোর্টফোলিও যেটা আমাদের বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজারদের একটি দক্ষ টিম দ্বারা সক্রিয়ভাবে পরিচালিত হয়, যাদের দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা আছে। পোর্টফোলিও ঠিক আছে। তো তাহলে আপনি জানেন বাজারে কি কি ধরনের পুমস পাওয়া যায়? ভিন্ন ভিন্ন সেগমেন্ট আছে কি? ভিন্ন ভিন্ন থিম আছে, বা ধরুন ফান্ড ম্যানেজমেন্টের দর্শন আছে, এবং একজন বিনিয়োগকারী সাধারণত যে ফিন্সে বিনিয়োগ করেন তার মূল কাঠামোটা কেমন? তাহলে যদি আমরা মোটামুটি দেখি অজয়, তাহলে দুটি প্রধান ধরনের ফর্মস আছে। মোটামুটি বলতে গেলে বাকি সব থিম, সেক্টর, দর্শন, প্রক্রিয়া এই দুই ক্যাটাগরির মধ্যেই পড়ে। তাহলে একটি হলো ডিসক্রিশনারি থিমস, আরেকটি হলো নন ডিসক্রিশনারি থিমস। বেশিরভাগ বিনিয়োগই ডিসক্রিশনারি ফর্মসের মাধ্যমে করা হয়। ডিসক্রিশন মানে হচ্ছে এখানে ফান্ড ম্যানেজারের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, তিনি পোর্টফোলিওতে কি করবেন তা ঠিক করার অধিকার রাখেন। মানে একজন বিনিয়োগকারী তার টাকা ফান্ড ম্যানেজারের হাতে তুলে দিয়েছেন, এখন ফান্ড ম্যানেজার ঠিক করেন কি কিনবেন, কখন বিক্রি করবেন। এখানে বিনিয়োগকারীর কোনো মতামত থাকে না। প্রথমত এটি মেথডসে অর্থাৎ নন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্টে ফান্ড ম্যানেজার আসলে যে কোনো বিনিয়োগ বা রিডেম্পশনের জন্য নির্দিষ্ট বিনিয়োগকারীর অনুমোদন নেন। তাহলে এখানে ডিসক্রিশন ক্লায়েন্টের হাতে, ফান্ড ম্যানেজারের হাতে নয়। তাহলে এই দুটি হলো প্রধান ক্যাটাগরি। কিন্তু এই দুই ধরনের থিমসেই ফান্ড ম্যানেজার একটি নির্দিষ্ট ফি নেন, মানে পরামর্শ দেওয়া, বা আপনি জানেন। হ্যাঁ, ফি হতে পারে একটি নির্দিষ্ট ম্যানেজমেন্ট ফি, আবার ফি হতে পারে সম্পূর্ণ ভ্যারিয়েবল ফি স্ট্রাকচার, যেখানে যদি ফান্ড ম্যানেজার নির্দিষ্ট পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারেন তাহলে তিনি ফি নেবেন, না হলে তিনি ফি নিতে পারবেন না। অথবা এখানে একটি হাইব্রিড স্ট্রাকচারও থাকতে পারে, যেখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের খরচ মেটানোর জন্য একটি ন্যূনতম নির্দিষ্ট ম্যানেজমেন্ট ফি রাখা হয়, এবং ফান্ড ম্যানেজার একটি ক্যারি বা পারফরম্যান্স ফি নেন যখনই তিনি নির্দিষ্ট কোনো হার্ড রেটের উপরে রিটার্ন জেনারেট করেন। ধরুন নির্দিষ্ট হার্ড রেট। তাহলে হ্যাঁ, ঠিক আছে। তাহলে এগুলোই হলো দুই ধরনের বা তিন ধরনের, আপনি জানেন, ফি স্ট্রাকচার যেগুলো ফর্মস অনুমোদন করে। এবং তাই যদি আমি আপনাকে খুব সরাসরি একটা প্রশ্ন করি, কেন একজনকে দেখতে হবে একটি থিমসে বিনিয়োগ করা উচিত, কেন তুলনামূলকভাবে আপনি জানেন সাধারণ ইকুইটি মিউচুয়াল ফান্ডের চেয়ে? যদি আমি আপনি জানেন শুধুমাত্র একটি ইকুইটি ফিন্সের সাথে একটি মিউচুয়াল ফান্ড তুলনা করি, তাহলে কেন একজনকে ফিন্সের দিকে তাকানো উচিত এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডের দিকে নয়? বিশেষ করে এই বিষয়টি মাথায় রেখে যে এটা হয়তো একটা বাস্তবতা, অথবা এটা সাধারণ একটা ধারণাও হতে পারে। এছাড়াও ইকুইটি ফিন্স সাধারণত বিনিয়োগকারীর কাছ থেকে মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি ফি নেয়। দেখুন, আমি মনে করি এটা যে কোনো বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণত বিনিয়োগকারীরা থমসে বিনিয়োগ করেন বেশি রিটার্নের আশায়। এটা আমাদের বুঝতে হবে। এটা হলো যে কোনো বিনিয়োগকারীর প্রধান মানদণ্ড, এবং এটা থাকা উচিত। কারণ দেখুন, মিউচুয়াল ফান্ডে এটা একটি গণপণ্য, এটা একটি খুচরা পণ্য, যেখানে ন্যূনতম বিনিয়োগ শুরু হয় 5 লক্ষ টাকা থেকে, এবং আপনি যে কোনো পরিমাণে বিনিয়োগ করতে পারেন। কিন্তু ফিমসে ন্যূনতম বিনিয়োগ 50 লক্ষ টাকা। তাহলে আপনি যদি 50 লক্ষ টাকা নির্দিষ্ট কোনো থিম বা কৌশলে বিনিয়োগ করেন, তাহলে অবশ্যই আপনার রিটার্নের প্রত্যাশা ঐতিহ্যবাহী পণ্য যেমন মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি হওয়া উচিত।
তাহলে সেই ক্ষেত্রে এবং দ্বিতীয় প্রধান পার্থক্য যেটা আমি এখানে তুলে ধরতে চাই সেটা হলো মিউচুয়াল ফান্ডে 1000 কোটি টাকার ক্লায়েন্ট আর 1000 টাকার ক্লায়েন্ট দুজনেরই একই পোর্টফোলিও থাকবে। তাদের একই নাম থাকবে, একই রকম আচরণ হবে, একই পোর্টফোলিও থাকবে। হ্যাঁ, এবং আরও গুরুত্বপূর্ণ হলো, ধরুন আমি 10 বছর আগে মিউচুয়াল ফান্ডে 10,000 টাকা বিনিয়োগ করেছি এবং আজও আমি সেই মিউচুয়াল ফান্ড ধরে রেখেছি। আর ধরুন আপনি গতকাল সেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। আজকের দিনে দুজনের পোর্টফোলিওই একই রকম। কিন্তু ধরুন কেউ 6 মাস আগে কোনো থিমসে বিনিয়োগ করেছে আর কেউ আজ করেছে, তাহলে একই থিম স্ট্র্যাটেজিতেও তাদের পোর্টফোলিও আলাদা হতে পারে। যদিও আমি বলবো 60-70% মূল হোল্ডিংস একই হওয়া উচিত, কিন্তু কোন স্টক কতটা বেড়েছে, কোন স্টক ফান্ড ম্যানেজার কতটা রাখতে স্বচ্ছন্দ বোধ করছেন, এসব কিছুই বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে সাধারণত 60-70% একই থাকবে, কিন্তু এটা প্রতিটি বিনিয়োগকারীর জন্যই কাস্টমাইজড, ব্যক্তিগতভাবে তৈরি পোর্টফোলিও। তাহলে আমার মনে হয় সংক্ষেপে বললে ইকুইটি থিমস দেখার পেছনে দুটো প্রধান কারণ আছে। একটা কারণ হলো উচ্চতর রিটার্ন এবং বেঞ্চমার্ক সূচকের তুলনায় স্পষ্টভাবে বেশি পারফরম্যান্সের প্রত্যাশা, বিশেষ করে সবচেয়ে কাছাকাছি তুলনীয় ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায়। দ্বিতীয়ত, এখানে নির্দিষ্ট মাত্রার বিশেষায়িতকরণ, কাস্টমাইজেশন থাকে, যেটা পোর্টফোলিও গঠনের সময় কাজে লাগে। আপনি জানেন, একটি ফিন্স পোর্টফোলিওর ক্ষেত্রে যেখানে আপনি বলেছিলেন ইকুইটি মিউচুয়াল ফান্ডে ক্লায়েন্টের জন্য আসলে কোনো পার্থক্য থাকে না, যিনি খুব বড় অঙ্কের বিনিয়োগ করছেন বা কেউ একই স্কিনে 500 টাকা 1000 টাকার সেট করছেন, তাদের জন্যও না। হ্যাঁ, দেখুন আরও কিছু পার্থক্য আছে। মিউচুয়াল ফান্ড সাধারণত একটি নির্দিষ্ট বেঞ্চমার্ক অনুসরণ করে, তাই মিউচুয়াল ফান্ডগুলো তুলনামূলকভাবে রিটার্ন ট্র্যাক করে, যেখানে থিমসে তারা বেঞ্চমার্ক নিয়ে ততটা মাথা ঘামায় না। তারা নির্দিষ্ট কোনো বেঞ্চমার্কের জন্যই দেখছে না। সাধারণত তাদের অ্যাক্টিভ রেশিও বা নির্দিষ্ট বেঞ্চমার্কের জন্য তাদের অ্যাক্টিভ পোর্টফোলিও অনেকটাই আলাদা হয়। তাদের অ্যাক্টিভ রেশিও 90% পর্যন্ত হতে পারে। মানে ধরুন, যদি কোনো বেঞ্চমার্কে 10টি হোল্ডিংস থাকে, তাহলে থিমসে সেটা হতে পারে সেই 10টি হোল্ডিংসের মধ্যে থিমস সার্ভিসে হয়তো মাত্র 2টি হোল্ডিংস রাখা হতে পারে, পুরো 8 বা 10টি বেঞ্চমার্কের মতো নয়। তাই এটা একেবারেই আলাদা ধরনের পোর্টফোলিও ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট যেমন মিউচুয়াল ফান্ডের তুলনায়। আর ফিন্স কি এমন কিছু প্রাথমিক পর্যায়ে স্টক আইডিয়াতেও বিনিয়োগ করতে পারে যেগুলো তালিকাভুক্ত হলেও হয়তো ইকুইটি মিউচুয়াল ফান্ড এখনো বেছে নেয়নি? তাহলে ওরা সেটাতেও বাজি ধরতে পারে, যেটা তুলনামূলকভাবে অনেক বেশি অ্যাগ্রেসিভ। দেখুন, আবারও বলছি, এটা আবার সেই একই পয়েন্টে ফিরে আসে। দেখুন, একজন বিনিয়োগকারী বা থিমস ম্যানেজার হিসেবে থিমস ম্যানেজার আসলে মিউচুয়াল ফান্ড বা সংশ্লিষ্ট বেঞ্চমার্ককে অতিক্রম করার চেষ্টা করেন। ধরুন আমাদের বিনিয়োগকারী যদি কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ, যেমন 50 লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে থিমস ম্যানেজার এটাও জানেন যে বিনিয়োগকারীর প্রত্যাশা থাকে অন্তত বেঞ্চমার্ক এবং একই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের চেয়ে বেশি রিটার্ন পাওয়ার। তাই বেশিরভাগ থিমস ম্যানেজার, বিশেষ করে মিড এবং ফল ক্যাপ ক্যাটাগরিতে, যদি আমরা দেখি, তারা এমন কোম্পানিতে বিনিয়োগ করার চেষ্টা করেন যেগুলো খুবই প্রাথমিক পর্যায়ে আছে, যেগুলোকে বেশিরভাগ ইনস্টিটিউশন এবং মিউচুয়াল ফান্ড এখনও আবিষ্কার করেনি, যাতে তারা আসল আবিষ্কারের আগেই বেশি রিটার্ন জেনারেট করতে পারেন। এটাই আবার একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য, কারণ যতদূর আমি জানি, ইকুইটি মিউচুয়াল ফান্ড সাধারণত খুব নির্দিষ্ট এবং সার্বজনীন কিছু স্টকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মূলত তারা নিজেদের স্টক পোর্টফোলিও ওই নির্দিষ্ট ইউনিভার্স থেকেই বেছে নেয়। ধরুন, যদি মিড ক্যাপ স্পেসে 500টা স্টক থাকে, নিফটি ইন্ডেক্সের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা মূলত ওই ইউনিভার্স থেকেই স্টক বেছে নেবে। কেবল তারা খুব বেশি দূরে যাবে না, আপেল গাছ থেকে খুব বেশি দূরে পড়বে না। হ্যাঁ, তো যেখানে থিমস ফান্ড ম্যানেজারের কাছে এই নমনীয়তাও থাকে, আমার যতদূর জানা, থিমস ফান্ড ম্যানেজারের কাছে পোর্টফোলিও গঠনেরও নমনীয়তা থাকে। তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী সেটি হবে। এটা জরুরি নয় যে তিনি প্রথম দিনেই সব টাকা বিনিয়োগ করবেন। আর কিছু ফিন্স, যদি আমি ভুল না হই, পোর্টফোলিওতে নির্দিষ্ট পরিমাণ লাভ হলে হেজিং করার নমনীয়তাও দেয়। উদাহরণস্বরূপ, যদি তিনি মনে করেন যে বাজার অনেকটা দামি হয়ে গেছে এবং স্বল্প বা মধ্যমেয়াদে সংশোধন আসতে পারে, তাহলে তিনি ডেরিভেটিভসের মাধ্যমে হেজিং সার্ভিস অফার করতে পারেন, যাতে পোর্টফোলিওতে যে লাভ হয়েছে তা রক্ষা করা যায়, যা ইকুইটি মিউচুয়াল ফান্ড একেবারেই করতে পারে না। একদম ঠিক। দেখুন, মিউচুয়াল ফান্ডে একবার আপনি বিনিয়োগ করলে
ধরুন আজ আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন, তাহলে সেই মিউচুয়াল ফান্ডের যেসব আন্ডারলাইনিং হোল্ডিংস আছে পুরো টাকাটাই সেদিনই বিনিয়োগ হয়ে যায়। কিন্তু ফোমসে ব্যাপারটা এমন নয়। ধরুন আপনি আজ ফোমসে 50 লাখ টাকা বিনিয়োগ করলেন, তাহলে ফান্ড ম্যানেজার পুরো 50 লাখ টাকা ইকুইটি মার্কেটে বিনিয়োগ করতে মাসের পর মাস সময় নিতে পারেন। তিনি নিজের মতো সময় নিতে পারেন। ইনি আজ 25-50% টাকা বিনিয়োগ করতে পারেন। আবার বাজারের স্তর, বাজারের ভ্যালুয়েশন নিয়ে তার নিজের আরামদায়ক অবস্থার উপর নির্ভর করে তিনি নিজের মতো সময় নিতে পারেন। আমরা যে অর্থ বিনিয়োগের দাবি করি সেটি বিনিয়োগ করতে। তাহলে আরেকটা খুব সাধারণ প্রশ্ন আছে, যেটা মিউচুয়াল ফান্ড এবং থিমস দুটো ক্ষেত্রেই সাধারণভাবে উঠে আসে। তাহলে যেমন সবাই জানেন, দেশে 1000-এরও বেশি ফিন স্কিম আছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মও আছে যেগুলো তুলনা করে। এবং আপনি জানেন এই প্ল্যাটফর্মগুলো আপনাকে তুলনামূলক বিশ্লেষণ দেয়, কোনটা শীর্ষস্থানীয় বা টপ কোয়ার্টাইল ফিমস, কোনটা বটম কোয়ার্টাইল ফিমস ইত্যাদি। কিন্তু তবুও যত বেশি তথ্য পাওয়া যায়, একজন বিনিয়োগকারীর বিভ্রান্তি ততই বাড়ে। তাহলে ধরুন কেউ ফিমসে বিনিয়োগ করার মতো টাকা নিয়ে বসে আছে। মূল যে দ্বিধা সে অনুভব করে তা হলো কাকে বিশ্বাস করবে এবং কিভাবে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে কোন ফিমসে বিনিয়োগ করা উচিত। তাহলে আমি যদি খুব সহজভাবে একটা প্রশ্ন করি, বিনায়ক, কোনটা হলো বিনিয়োগের জন্য সেরা থিমস, আপনার উত্তর কি হবে? কোনো সেরা বা সবচেয়ে খারাপ ফিমস নেই, বা ভালো বা খারাপ কোনো কৌশল নেই। দেখুন, আমাদের বুঝতে হবে প্রতিটি ফান্ড ম্যানেজার একটি নির্দিষ্ট দর্শন অনুসরণ করেন। একটা প্রক্রিয়া আছে। একটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের পেছনে একাধিক বিশ্লেষক থাকেন। তারা ঠিক করেন কোন সেক্টর, কোন থিম নির্দিষ্ট সময়ে অনুসরণ করা হবে। কিন্তু দেখুন, বাজারের গতিবিধিও সব সময় পরিবর্তন হয়। তাহলে যদি আমাদের ফান্ড ম্যানেজার তার দর্শনে অটল থাকেন, ধরুন আমাদের ফান্ড ম্যানেজার একটি গ্রোথ ভিত্তিক কৌশল বা ভ্যালু স্টাইল ইনভেস্টিং অনুসরণ করছেন, এবং ধরুন বাজার এখন এমন এক পর্যায়ে আছে যেখানে গ্রোথ স্টকগুলো জনপ্রিয়, তাহলে ভ্যালু স্ট্র্যাটেজি হয়তো সেরা পারফর্মিং স্ট্র্যাটেজি নাও হতে পারে, কিন্তু সেটা মানে এই নয় যে ওই কৌশলটা খারাপ। তাহলে একজন বিনিয়োগকারী বা একজন ডিস্ট্রিবিউটর হিসেবে যখন আপনি ফিমসের মতো বিকল্প বিনিয়োগ পণ্যে বিনিয়োগ করছেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে দেখতে হবে আজকের বাজারের অবস্থা কেমন, বাজারের গতিবিধি কি, আমরা আগামী 2-3 বছরের জন্য বাজারের অবস্থান কেমন দেখছি। মানে এই ধরনের বিষয়গুলো মাথায় রাখা উচিত যখন আপনি নির্দিষ্ট কোনো থিম বা কৌশলে বিনিয়োগ করছেন। তাহলে যদি আপনি বলতে পারেন 3-4টি এমন প্যারামিটার যেগুলো সায়েন্টিফিকলি খুবই অবজেক্টিভভাবে বেছে নেয় ফিমসকে স্কোর করার জন্য, এবং তারপর 8-10-12টা ফিমসের একটি তালিকা তৈরি করে, যা আমাদের পার্টনাররা সক্রিয়ভাবে আমাদের ক্লায়েন্টের কাছে নিয়ে যেতে পারে, সেই প্যারামিটারগুলো কি কি হবে? দেখুন, আমরা যখন কোনো ফিমস বেছে নিই তখন মূল যে প্যারামিটারটা দেখি সেটা হলো ফান্ড ম্যানেজার বিভিন্ন মার্কেট সাইকেলে কেমন পারফর্ম করেছেন। তাই আমরা সাধারণত এমন ফান্ড স্ট্র্যাটেজি দেখি যাদের কমপক্ষে 5 বছরের ট্র্যাক রেকর্ড আছে। দেখুন, অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো মোমেন্টাম চালিত মার্কেটে খুব ভালো করে, আর 1 বছর 2 বছরে আপনি দেখবেন এই স্ট্র্যাটেজিগুলো বেশিরভাগ অন্য থিমস, মিউচুয়াল ফান্ড এবং বেঞ্চমার্ককে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের কাজ হলো এমন স্ট্র্যাটেজি খোঁজা যেগুলো নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ভালো পারফর্ম করেছে, কারণ সাধারণত বিনিয়োগকারীরা 1 বা 2 বছরের জন্য থিমসে বিনিয়োগ করেন না। তারা যখন থিমসে বিনিয়োগ করেন তখন তাদের দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী হয়। তাই আমরা প্রধান প্যারামিটার দেখি, সেটা হলো ভালো ট্র্যাক রেকর্ড থাকা উচিত, আগে ওই 5, 7 বা 10 বছর হওয়া উচিত। এবং সেই স্কিমও অ্যাম্পের পাশাপাশি স্কিমেরও এবং ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড কেমন, এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, বেশিরভাগ ফিমসের লোকজন, আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা সাধারণত মিউচুয়াল ফান্ড থেকেই তাদের ব্যবসা শুরু করেছেন এবং এখন তারা নিজেদের কোম্পানি শুরু করেছেন, অথবা তারা কোনো সহযোগিতার মাধ্যমে ফিমস সার্ভিস শুরু করেছেন। তাই মূলত আমাদের দেখতে হয় তারা তাদের পুরো ট্র্যাক রেকর্ডে কেমন পারফর্ম করেছেন, কি ছিল। তারা যখন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন তখন তারা কতটা ম্যানেজ করছিলেন, অথবা জানেন তো তারপর কি। তাহলে এগুলো কিছু পরিমাণগত ফ্যাক্টর যেগুলো আমরা দেখেছি। এর বাইরে রিটার্ন ছাড়াও আমরা বিটা, শার্প রেশিও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেখি। একজন ফান্ড ম্যানেজার কতটা ঝুঁকি নিচ্ছেন, বিশেষ করে কতটা টার্নওভার হচ্ছে সেটাও দেখি।
কিছু কিছু ফান্ড ম্যানেজার প্রচুর টার্নওভার করেন, তাদের টার্নওভার বছরে পোর্টফোলিওর 2 গুণ 3 গুণ পর্যন্ত হতে পারে। আর কিছু ফান্ড ম্যানেজার আছেন যারা বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি অনুসরণ করেন, যেখানে কোনো নির্দিষ্ট স্টকের গড় হোল্ডিং পিরিয়ড কমসে 5 থেকে 6 বছর পর্যন্ত হতে পারে। এর মানে তারা পোর্টফোলিও একদমই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছেন না। তাহলে এইসব প্যারামিটার আমরা পরিমাণগত স্তরে দেখি, আবার গুণগত স্তরেও দেখি। আমরা ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড, অ্যামকর মোট আম, টিমসের আম এবং স্ট্র্যাটেজি আমও দেখি। এবং স্ট্র্যাটেজি আম এখানে খুব বড় ভূমিকা রাখে। মিড এবং স্মল ক্যাপে আমরা সাধারণত সেই সব ফিল্মস হাউস খুঁজি যাদের আম তুলনামূলকভাবে ছোট, বিশেষ করে মিড এবং স্মল ক্যাপ ক্যাটাগরিতে মিউচুয়াল ফান্ডের তুলনায়। কারণ একটা নির্দিষ্ট সময়ের পরে যদি কোনো ফিল্মসের মিড এবং স্মল ক্যাপ স্ট্র্যাটেজিতে আম অনেক বেশি হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস তখন ফান্ড ম্যানেজারের পক্ষে আউটপারফর্ম করা কঠিন হয়ে পড়ে, কারণ মিড এবং স্মল ক্যাপে সুযোগ অনেক কম। আর যদি আম খুব বড় হয়ে যায়, তাহলে ফান্ড ম্যানেজার পজিশন নিতে পারবেন না। তাহলে সংক্ষেপে বললে এখানে উভয়ই অবজেক্টিভ এবং কিছু সাবজেক্টিভ ফ্যাক্টর আছে। উদ্দেশ্যমূলক কারণগুলির মধ্যে থাকবে প্রকল্পের আমকের পরম ট্র্যাক রেকর্ড কি, আর আপনি জানেন যে 3টি ফিল্ম স্কিম ম্যানেজ করছে তাদের ট্র্যাক রেকর্ড এবং দক্ষতা কেমন। এছাড়াও যেমন রোলিং রিটার্ন, চলতি বছরের রিটার্ন আর গত ক্যালেন্ডার বছরের রিটার্ন, এইসব বিষয়ও আছে ইত্যাদি। এছাড়াও কিছু সাবজেক্টিভ ফ্যাক্টরও থাকতে পারে, যেমন ফার্মসের ফ্লেক্সিবিলিটি কেমন ছিল, আর সংকটের সময় ফান্ডের আচরণ কেমন ছিল, এইসব বিষয়। আর কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, থিমসের দীর্ঘমেয়াদী কৌশল কি ছিল, এইসবও গুরুত্বপূর্ণ। তাহলে এটা আসলে দুটোই, অর্থাৎ আপনি জানেনই তো, অবজেক্টিভ আর সাবজেক্টিভ ফ্যাক্টরের একটা মিশ্রণ। তাহলে আপনার মতে কিভাবে আপনি জানেন সেন্ট্রাসেরির অ্যাডসের মূল্য কি, যেমন আপনি জানেন অন্যান্য ওয়েলথ ম্যানেজমেন্ট বা ডিস্ট্রিবিউটরের তুলনায়। আর আমাদের পার্টনাররা যখন এই স্কিমগুলো তাদের ক্লায়েন্টের কাছে নিয়ে যান, তখন তাদের জন্য আমাদের ভ্যালু অ্যাড কি হবে? দেখুন যেমন আপনি বললেন, দেখুন যেমন আপনি বললেন, আসলে এখানে আমি যতটা জানি না তার চেয়ে বেশি, হয়তো হাজার হাজার বোমস কৌশল আছে। কিন্তু একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা যা করি তা হলো আমরা আমাদের দিক থেকে যথাযথ যাচাই বাছাই করি, উভয়ই পরিমাণগত এবং গুণগত দিক থেকে। আমরা কিছু ওজন নির্ধারণ করি বিভিন্ন ফ্যাক্টরের ওপর। আমাদের একটি অভ্যন্তরীণ স্কোরিং মডেল আছে, যেখানে আমরা প্রত্যেকটি স্ট্র্যাটেজিকে তাদের রিটার্ন এবং রিস্ক প্যারামিটারের ভিত্তিতে স্কোর করার চেষ্টা করি। এবং জানেন তো, আমরা প্রতিটি ক্যাটাগরি থেকে ফিল্টার করার চেষ্টা করি, হোক সেটা মাল্টিক্যাপ, থিনস বা মিড ও স্মল ক্যাপ, যে কোন স্ট্র্যাটেজিগুলো এই সব প্যারামিটারের ভিত্তিতে ভালো করেছে এবং তারা কিভাবে পজিশনড আছে। তাহলে মূলত একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের ভূমিকা হলো, ধরুন 500টা পম স্ট্র্যাটেজি থেকে কমিয়ে 15-20টা পম স্ট্র্যাটেজি বেছে আনা, যেগুলো আমাদের বিশ্বাস ভালো করার জন্য সঠিকভাবে পজিশনড আছে, অথবা তারা ইতিমধ্যেই ভালো করেছে, তাদের ভালো ট্র্যাক রেকর্ড আছে। এছাড়াও এই বাজার পরিস্থিতিতে তারা এমনভাবে পজিশনড আছে যে আগামী 3 বছরেও ভালো করতে পারবে। ঠিক আছে, তাহলে আর একদম শেষ একটা প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্ন। ফেম স্কিম এবং ইকুইটি পিন স্কিম ও ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিমের ট্যাক্সেশনের মধ্যে পার্থক্য কি? এটা কি লাভজনক নাকি আগের মতোই? এটা কি ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতোই? এবং ট্যাক্সেশনটা আসলে শেষ বিনিয়োগকারীর জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, প্রথমত রিটার্ন। যখন আপনি মিউচুয়াল ফান্ডের রিটার্ন আর ফান্ডসের রিটার্ন তুলনা করেন, তখন দুটো রিটার্নই তুলনা করা উচিত। খরচের মোট পরিমাণ, এটাই পারফরম্যান্স মূল্যায়নের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে দেখুন, মিউচুয়াল ফান্ডে আপনি ফান্ড লেভেলে ইনভেস্ট করছেন, তাই আপনি যখন একটি মিউচুয়াল ফান্ড কিনে ফেলেন, তখন আপনাকে কিছু ইউনিট বরাদ্দ করা হয়, এবং যতক্ষণ না আপনি সেই ইউনিটগুলো বিক্রি করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য কোনো ক্যাপিটাল গেইন অর্জিত হয় না। তাহলে মিউচুয়াল ফান্ডে 12 মাসের মধ্যে আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের আওতায় পড়েন, যেটা 15%, এবং 12 মাসের পরে আপনি ক্যাপিটাল গেইন দিতে হয়। দীর্ঘমেয়াদী মূলধন লাভ যা 10%। একই রকম বিষয় পিএমএস এর ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে পিএমএস এ বিনিয়োগ কোনো ফান্ডের মাধ্যমে পরিচালিত হয় না, বিনিয়োগ আপনার প্যান লেভেলে করা হয়। তাহলে মূলত ফান্ড ম্যানেজার যে কোনো বিনিয়োগ করছেন, শেয়ার কিনছেন, সেগুলো আপনার প্যানের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্টে রাখা হয়। ফলে ওইসব শেয়ারের জন্য ট্যাক্সেশন একই রকম থাকে।
কিন্তু ধরা যাক মিউচুয়াল ফান্ডে যখন পোর্টফোলিও পরিবর্তন করা হয় তখন সাধারণত আপনি অর্থ প্রদান করেন না, শেষ পর্যন্ত কর দিতে হয়। কিন্তু পিএমএসে যেহেতু এটি একটি ডাইনামিকভাবে অ্যাক্টিভলি ম্যানেজ পোর্টফোলিও, ফান্ড ম্যানেজার যখনই চান, যদি ফান্ড ম্যানেজার মনে করেন কোনো নির্দিষ্ট শেয়ারের দাম খুব অল্প সময় অনেক বেড়ে গেছে, তখন তিনি লাভ তুলে নিতে চাইতে পারেন, এবং এটা 12 মাসের মধ্যেও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে, যা মিউচুয়াল ফান্ডের মতোই 15% এবং 12 মাসের মধ্যে। আর যদি তিনি কোনো নির্দিষ্ট শেয়ার 12 মাস পর বিক্রি করেন, তাহলে 10% লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। কিন্তু যখনই তিনি কেনাবেচা করেন তখনই ট্যাক্স ইনভেস্টরের ওপর প্রযোজ্য হবে। সুতরাং বিনিয়োগকারী কখন রিডিম করবেন তা সাপেক্ষে হবে না। পিএমএস স্কিমের ক্ষেত্রে এটা তখনই প্রযোজ্য হবে যখন ফান্ড ম্যানেজার আসলে সেই নির্দিষ্ট শেয়ার থেকে এক্সিট করেন। তাহলে দেখুন, যদিও ইকুইটি পিএমএস আর মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনে পার্থক্য আছে, আমি মনে করি না দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর জন্য এটা অনেক বড় পার্থক্য তৈরি করে, অথবা আপনি জানেন এটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। মানে মূল ট্যাক্সেশন একই থাকে, শুধু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যখন রিডিম করেন তখন পর্যন্ত আপনার ট্যাক্স ডিফার হয়। পিএমএসে আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি ট্যাক্স ডিফার করছেন না। মূলত পোর্টফোলিও যখনই চর্ণ হয় তখনই আপনি ট্যাক্স দিচ্ছেন। তাহলে বিনায়ক, আমার মনে হয় আমরা পিএমএস নিয়ে যাবতীয় দিকগুলোই আলোচনা করেছি। আমরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব, আমরা এটাকে কিভাবে পজিশন করব, ইকুইটি মিউচুয়াল ফান্ড আর ইকুইটি পিএমএস এর মধ্যে মূল পার্থক্যগুলো কি, ইকুইটি মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর সঙ্গে ইকুইটি পিএমএস যোগ করলে বা বেছে নিলে কি কি সুবিধা পাওয়া যায়, এটা কিভাবে বেছে নেব, ইকুইটি পিএমএস বাছাই করার জন্য কি কি অবজেক্টিভ প্যারামিটার আছে, হাজার হাজার স্কিমের মধ্যে থেকে কোথায় বিনিয়োগ করা যেতে পারে, আর সবশেষে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, আপনি জানেন সেই প্যারামিটারগুলো কি যেগুলো সেন্ট্রিসিটির অভ্যন্তরীণভাবে আছে, যাতে এত বড় ইউনিভার্স থেকে শর্ট লিস্ট করা যায়। ইএমএসএস যেগুলো আমাদের পার্টনাররা, আমাদের মূল্যবান পার্টনাররা তাদের ক্লায়েন্টদের কাছে নিয়ে যেতে পারেন। তাহলে এগুলোই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আমরা দিয়েছি। আশা করি আমাদের টিম এই সেশন থেকে উপকৃত হবে। আমরা শেষ করার আগে শুধু একটা কথা বলি, পিএমএস মিউচুয়াল ফান্ডের বিকল্প নয়, এটি একটি পরিপূরক কৌশল যা আপনার সামগ্রিক পোর্টফোলিও রিটার্ন বাড়াতে সাহায্য করতে পারে। তাই আমি পরামর্শ দেব সব ইনভেস্টর, সব ডিস্ট্রিবিউটরদের চিন্তা করা উচিত, সামগ্রিক ক্লায়েন্ট পোর্টফোলিওগুলো দেখা উচিত, মানে ক্লায়েন্টের সামগ্রিক ইকুইটি এক্সপোজারটা দেখা উচিত আসলে পিএমএ সার্ভিস সাজেস্ট করার আগে। মানে আপনাকে অ্যাসেট অ্যালোকেশন এবং একটি স্কিমে কতটা এক্সপোজার নিচ্ছেন সে সম্পর্কে সচেতন থাকতে হবে। সাধারণত আমরা মনে করি একটি স্কিমে আপনার এক্সপোজার 10% মধ্যে সীমাবদ্ধ রাখাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে ধন্যবাদ এনাক, আশা করি আমাদের দর্শকরা এই আলোচনায় উপকৃত হবেন। আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিমও এর থেকে উপকার পাবে বলে আশা করি। আমাদের পার্টনাররাও গুরুত্বপূর্ণ কিছু টিপস পাবেন যাতে তারা তাদের ক্লায়েন্টের কাছে পিএমএস প্রোডাক্ট ঠিকভাবে উপস্থাপন ও প্রস্তুত করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।